প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তার পরিবার, আর তার শত্রুরা এই বিষয়টা ভালো করে জানত। একদিন তার 14 বছর বয়সী বোন আমিনাতা ওয়াগাডুগুতে মিডল স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায়। নিরাপত্তা ক্যামেরাগুলো হ্যাক করে নেওয়া হয়েছিল, গার্ডদেরকে নেশা দিয়ে অচেতন করে রাখা হয়েছিল। এরপর ইব্রাহিম ট্রাওরে যখন তার বোনকে ইউরোপের সবচেয়ে অন্ধকার কোণাতে খুঁজে পায়, তখন শুধু মানব পাচারকারীদেরকে নয়, সেই গোটা ব্যবস্থার মুখোমুখি হতে হয়েছিল যা তার নিজের দেশের শোষণ করেছিল। আর এবার যুদ্ধ শুধু বুরকিনা ফাসোতে সীমাবদ্ধ থাকবে না, বরং প্যারিসের রাস্তাগুলোতেও চলবে। সেই দিন দুপুর 3:30 পর্যন্ত সবকিছুই ছিল স্বাভাবিক। 14 বছর বয়সী আমিনাতা ট্রাওরে ওয়াগাডুগুর সবচেয়ে নিরাপদ এলাকায় অবস্থিত ইমাম মালিক মিডল স্কুল থেকে ঠিক তখনই বের হয়েছিল আফ্রিকার প্রখর রোদের তাপে। তার কাঁধে ছিল স্কুল ব্যাগ, আর সে শক্ত করে ধরে রেখেছিল তার অঙ্কের বই। সে হাসি মুখে তার বন্ধু ফাতিমাকে বলছিল, আগামীকাল আমাদের একটা পরীক্ষা আছে, আমার ভাই সব সময়ের মতো আমাকে পড়তে সাহায্য করবে। সে প্রতিদিন 15 মিনিট করে হেঁটে যেত, নিরাপদ রাস্তাগুলো, পরিচিত মুখগুলো, প্রতিদিন সেই একই পথ। কিন্তু সেদিন সন্ধ্যায় আমিনাতা আর বাড়ি ফিরে আসেনি। সন্ধ্যা 4:45 রাষ্ট্রপতি ইব্রাহিম ট্রাওরের মা মরিয়ম কাঁপা হাতে ফোন করলেন। তিনি উদ্বিগ্ন হয়ে বললেন, আমিনাতা এখনো বাড়ি ফেরেনি। সে তো সব সময় 4:30 মধ্যে বাড়ি পৌঁছে যায়, আর সে ফোনও ধরছে না। তখন ইব্রাহিম ট্রাওরে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে এক বৈঠকে ছিলেন, কিন্তু মায়ের কণ্ঠে ভয় শুনে তার বুক ধকধক করে উঠল। তিনি সঙ্গে সঙ্গে বৈঠক থেকে উঠে বললেন, মামাদুকে ডাকো, আর এখন ওই জরুরি প্রোটোকল চালু করো। সন্ধ্যা 6টায় শুরু হওয়া অনুসন্ধান অভিযানে এক ভয়ঙ্কর সত্য সামনে বেরিয়ে আসে। স্কুলের নিরাপত্তা ক্যামেরা 3:25 পর কারিগরি সমস্যার কারণে বন্ধ হয়ে গিয়েছিল। আমিনাতার ঘরে ফেরার পথে যতগুলো ক্যামেরা ছিল সবই তখন একই সময়ে কাজ করা বন্ধ করে দেয়। নিরাপত্তা প্রধান মামাদু তার ট্যাবলেট স্ক্রিনে ফাঁকা ফুটেজ দেখিয়ে বললেন, এটা পেশাদারদের কাজ, গোটা সিস্টেম পরিকল্পনা করে হ্যাক করা হয়েছে। ইব্রাহিম ট্রাওরে ঠান্ডা কিন্তু রাগে ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, নিরাপত্তা টিম কোথায় ছিল? 2 গার্ড দূর থেকে তার পিছনে ছিল। আমরা দেখি তারা অচেতন অবস্থায় শুয়ে আছে। এটা পেশাদারদের কাজ। সেই জন্য ট্রাওরে তখনই বুঝে গেলেন এটা কোনো সাধারণ অপহরণ নয়, বরং এটা ছিল তার বিরুদ্ধে একটি রাজনৈতিক অভিযান। কিন্তু কেউ জানতো না ইব্রাহিম ট্রাওরের আসল পরিকল্পনা কতটা বড় হবে। প্রথম 3 দিন কেটে যায় নিস্তব্ধতায়, কোনো মুক্তিপণের দাবিও আসে না। মিডিয়াতেও কোনো খবর ফাঁস হয়নি। 14 বছরের একটি মেয়ে যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। চতুর্থ রাতের অন্ধকারে ট্রাওরের ব্যক্তিগত ফোন বেজে ওঠে রাত 2:30, কিন্তু নম্বরটি ব্লক করা ছিল। ট্রাওরে ঘুম ভাঙা চোখে ফোন ধরলেন। অপর দিক থেকে আওয়াজ আসলো, হ্যালো ইব্রাহিম। সে ফরাসি ভাষায় কথা বলছিল। এমন কণ্ঠ শুনে ট্রাওরের গোটা শরীর টান টান হয়ে উঠল। তুমি কে? উত্তর আসলো, আমি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো এই যে তোমার বোন বেঁচে থাকবে কিনা। ইব্রাহিম জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? সে বলল, গত মাসে তুমি যে স্বর্ণখনির রাষ্ট্রীয়করণের ঘোষণায় সাইন করেছিলে সেটা বাতিল করো, চীনের সঙ্গে ইউরেনিয়ামের চুক্তিও বাতিল করো, আর আফ্রিকার সম্পদের উপর তোমার বিপ্লবী খেলাও বন্ধ করো। ইব্রাহিম ট্রাওরের আঙুল থেকে চটাস চটাস শব্দ হতে থাকে, আর বলল যে যদি আমি না করি তাহলে তোমার বোন আমস্টারডামে তার নতুন চাকরিতে খুবই সফল হবে। 14 বছরের একটি মেয়ের খুব চাহিদা রয়েছে। কণ্ঠস্বরটা এতটা নির্মম ছিল যে ট্রাওরের রক্ত পর্যন্ত জমে গেল। আমি তোমাকে 72 ঘন্টার সময় দিচ্ছি, ভাবো। এরপর লাইনটি কেটে দিল। এরপর ইব্রাহিম ট্রাওরে ফোনটা টেবিলে রাখলেন, তারপর নিজের মাথায় হাত দিয়ে বসে পড়লেন। জীবনের প্রথমবার তিনি এতটা অসহায় অনুভব করলেন। কিন্তু তারপরই তার ভিতরে সেই পরিচিত আগুন আবার জ্বলে উঠল। তিনি ফিসফিস করে বললেন, না, এবার আমি ওদের স্বীকার করব। সেদিন রাতে ট্রাওরের একটুও ঘুম আসলো না। তিনি তার বিশ্বস্ত টিমকে জরুরি এক বৈঠকে ডাকলেন। নিরাপত্তা প্রধান মামাদু, গোয়েন্দা প্রধান কনাতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বুরকিনা ফাসোর 28 বছর বয়সী সাইবার যুদ্ধ বিশেষজ্ঞ সারা ট্রাওরে। ইব্রাহিম ট্রাওরের রক্তে লাল কিন্তু দৃঢ় দৃষ্টিতে বললেন, তারা ভাবে আমার দুর্বলতা আমার পরিবার, কিন্তু তারা ভুল আছে। আমার পরিবারের বাচ্চার উপর হামলা চালিয়ে তারা জানে না তারা আসলে আফ্রিকার সমস্ত শিশুর উপর হামলা করেছে। এটাই তাদের সবচেয়ে বড় ভুল হবে। এরপর সারা কামরা তার ল্যাপটপ খুললেন। তিনি MIT-তে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং বুরকিনা ফাসো ফিরে এসে ট্রাওরের দলে যোগ দিয়েছিলেন। সারা বললেন, স্যার, আমি সেই ফোন কথোপকথনের বিশ্লেষণ করেছি। কণ্ঠটি টর নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন দেশ থেকে পাঠানো হয়েছিল, কিন্তু আসল সিগন্যাল এসেছিল সুইজারল্যান্ড থেকে। কিন্তু আমস্টারডামে প্রসঙ্গটা ইচ্ছাকৃতভাবে আনা হয়েছে।
কণাতে বললেন তারা আমাদের দৃষ্টি সেদিকেই সরাতে চায়, কেননা সুইজারল্যান্ড ব্যাংকিং এর কেন্দ্র, যেখানে টাকার হদিশ পাওয়া যায় না। মামাদু বললেন আমাদের কাছে আরো একটি খারাপ খবর রয়েছে। গত 2 বছরে বুর্কিনা ফাসোর 73 জন কিশোরী ছাত্রী ভিসা পাওয়ার পর নিখোঁজ হয়ে গিয়েছে। তাদের গড় বয়স ছিল 15 বছর। ইব্রাহিম টেবিলে ঘুষি মেরে বললেন এখন এটা শুধু আমিনাতাকে ঘিরে নয়, যা তিনি জানতেন না সেটা ছিল এই অপারেশন ছিল কেবলমাত্র শুরুর দিকে। 5ম দিনে ট্রাউরে একটি অপ্রত্যাশিত পদক্ষেপ নিলেন। তিনি জাতীয় টেলিভিশনে বিবৃতি দেওয়ার সময় তিনি রাষ্ট্রপ্রধানের প্রটোকলকে অগ্রাহ্য করলেন। ক্যামেরার দিকে তিনি তাকিয়ে বললেন আমার প্রিয় নাগরিকেরা, আমার 14 বছরের বোন আমিনাতা 5 দিন ধরে নিখোঁজ, আর এখন আমি জানি সে কোথায় আছে। ইব্রাহিম ট্রাউরের এমন কথা শুনে বিশ্ব মিডিয়া স্তব্ধ হয়ে গেল। এমন পরিস্থিতি সাধারণত গোপন রাখা হয়। এরপর ইব্রাহিম বললেন যেসব লোক আমিনাতাকে অপহরণ করেছে তারা আমাকে আমার অর্থনৈতিক স্বাধীনতার নীতিগুলোকে ত্যাগ করতে বাধ্য করার জন্যই এই কাজ করেছে। তারা এমন শক্তি যারা আফ্রিকার সম্পদকে নিয়ন্ত্রণ করতে চায়। ট্রাউরের কণ্ঠ ধীরে ধীরে কঠোর হয়ে উঠল, কিন্তু তাদের জানা উচিত এই আক্রমণ শুধু একটি পরিবারকে লক্ষ্য করেনি, তারা আফ্রিকার প্রতিটি শিশুকে আক্রমণ করেছে, আর আমি তাদের এর মূল্য দিতে অবশ্যই বাধ্য করব। যারা তাকে লক্ষ্য করেছিল তারা আশা করেছিল যে তিনি রেগে গিয়ে ভুল করবেন, গোপন অপারেশন চালাবেন, সেনাবাহিনীর ব্যবহার করবেন, নিজের শত্রুদের হুমকি দেবেন। কিন্তু ট্রাউরে উল্টোটা করলেন। তিনি টেলিভিশনে সরাসরি বললেন এবং গোটা পরিস্থিতিকে বিশ্বের সামনে নিয়ে এলেন। সেই জন্য এখন তাদের আর কোনো গা ঢাকা দেওয়ার উপায় ছিল না, কেননা সবাই তাদের দেখছিল। ইব্রাহিম ট্রাউরের এই ভাষণের পর গোটা আফ্রিকা জুড়ে সমর্থনের ঢেউ উঠল। সেভ আমিনাটা হ্যাশট্যাগ বিশ্বব্যাপী ট্রেন্ড করতে লাগলো। সারা কামারা ও তার টিম দিনরাত কাজ করতে করতে বুঝে গেলেন যে সুইজারল্যান্ডের সেই সিগন্যাল আসলে আমস্টারডাম মুখী এক রিডাইরেক্ট ছিল। প্রকৃত লোকেশন ছিল আমস্টারডামের ওয়েলস জেলার একটি পুরানো ভবন। সারা স্যাটেলাইট চিত্র দেখিয়ে বললেন স্যার এই ভবনটি আদতে একটি কমপ্লেক্সের অংশ। নিচের তলাগুলো একে অপরের সঙ্গে সংযুক্ত আছে। আমরা থার্মাল ক্যামেরায় অন্তত 40 থেকে 50 জন মানুষের উপস্থিতিও পেয়েছি। ইব্রাহিম জিজ্ঞেস করলেন নিরাপত্তা কেমন আছে? সারা বললেন পেশাদারদের মতো, কিন্তু আমাদের একটি সুবিধা রয়েছে, কেউ আশা করেন যে বুর্কিনা ফাসো আমস্টারডামে কোনো অভিযান চালাবে। ট্রাউরে গভীর নিঃশ্বাস নিলেন, বললেন আমরা শুধু আমার বোনকে নয় বরং সব মেয়েকে উদ্ধার করব। সেই সন্ধ্যায় ট্রাউরে এক বিস্ময়কর ফোন কল করলেন। তিনি ঘানার রাষ্ট্রপতি নানা আকুফো আদ্দোকে ফোন করলেন। আপনার কাছেও নিখোঁজ শিশুদের ফাইল আছে তাই না? তুমি কি বলতে চাও? ঘানার রাষ্ট্রপতি জিজ্ঞেস করলেন। ইব্রাহিম বললেন আমরা আমস্টারডামে একটি অপারেশন করতে চলেছি, সেটি শুধু আমিনাতার জন্য নয় বরং আফ্রিকার সব শিশুর জন্য। আকুফো আদ্দো কিছুক্ষণ চুপ থেকে বললেন আমি কি করতে পারি? ইব্রাহিম বললেন আপনার বিশেষ বাহিনীর 6 জন মানুষ গোপন সমর্থনে পাঠিয়ে দিন। তিনি বললেন ঠিক আছে। এরপর তিনি মালি ও সেনেগালের নেতাদের সঙ্গেও এইরকম আলোচনা করেন। কেউ ওই না বলেনি, কারণ এটি এখন কেবল বুর্কিনা ফাসোর সমস্যা নয়, এটি সম্পূর্ণ আফ্রিকার সমস্যা ছিল। এরপর ষষ্ঠ রাতে শুরু করা হলো অপারেশন আমস্টারডাম। তবে এটি কোনো হলিউড অ্যাকশন সিনেমার মতো নয়, এটি ছিল সতর্ক ও পরিকল্পিত গোপন অভিযান। 4টি আলাদা আফ্রিকান দেশের 18 জন বিশেষ প্রশিক্ষণ সেনা পর্যটকের ছদ্মবেশে আমস্টারডামে প্রবেশ করলেন। প্রথমে সারা কামরার সাইবার টিম ভবনের নিরাপত্তা সিস্টেমকে নিষ্ক্রিয় করে দেয়। অপারেশন শুরু হয় রাত 3টা 20 মিনিটে। আলফা টিম পিছনের প্রবেশদ্বার নিরাপদ করে, ব্র্যাভো টিম পাশের দিকে, চার্লি টিম মূল লক্ষ্য নজরে রাখে। আর এদিকে ইব্রাহিম ট্রাউরে ওয়াগাডুগুতে একটি সুরক্ষিত লাইনে এই অপারেশন শুনছিলেন। তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। এরপর তারা সেই ভবনে প্রবেশ করলো। তারপর সবকিছু নিরাপত্তা 5 মিনিট পর্যন্ত। এরপর আলফা টিম বলল প্রথম তলাতে 12 জন মেয়েকে পাওয়া গিয়েছে। তারপর ব্র্যাভো টিম কেন্দ্রের বেসমেন্টে 8 জন মেয়েকে উদ্ধার করে। অপরদিকে চার্লি টিম সিগন্যাল দিল যে আমিনাতাকেও পাওয়া গিয়েছে একেবারে সুস্থ অবস্থায়। ইব্রাহিম ট্রাউরের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে, কিন্তু অপারেশন তখনও শেষ হয়নি। বিল্ডিং থেকে সব টিম মিলে নিচুতলার অপারেটর ও স্থানীয় অপরাধী চক্রের সদস্যদের ধরে ফেলল। কিন্তু সারা কামারার সংগৃহীত তথ্য ইঙ্গিত দেয় আরো বড় নামের দিকে। এরপর যখন পৃথিবী সেই সকালে জেগে ওঠে তখন সবকিছু বদলে গিয়েছে। আমস্টারডামে 47 জন কিশোরীকে উদ্ধার করা হয়, 23 জন মানব পাচারকারী ধরা পড়ে, আর সারা কামরার হাতে পাওয়া নথি পুরো অপারেশনের পিছনের আসল শক্তিগুলোর মুখোশ খুলে দেয়। এরপর ইব্রাহিম ট্রাউরে বিমানবন্দরে আমিনাতার সঙ্গে দেখা করেন। 14 বছরের মেয়ে ভাইয়ের বুকে কাঁদতে লাগলো। আমিনাতা ফিসফিস করে বলল আমি ভয় পেয়ে গিয়েছিলাম দাদা, কিন্তু আমি জানতাম আপনি অবশ্যই আসবেন। ট্রাউরে বললেন আমি আর কখনো তোকে একা ফেলে দেব না। তবে এটি ছিল না শুধু একটি ব্যক্তিগত পুনর্মিলনের মুহূর্ত, বিশ্ব মিডিয়া সবকিছু দেখছিল। ইব্রাহিম আমিনাতার হাত ধরে ক্যামেরার সামনে বললেন আমি শুধু আমার বোনকে বাঁচাইনি, আমি আরো 47টি পরিবারের সন্তানকেও বাঁচিয়েছি। আমি দুনিয়াকে দেখিয়েছি যারা আফ্রিকার শিশুদের ছোঁয় তারা জবাবদিহি থেকে রেহাই পাবে না। তিনি নিজের হাতে ধরা নথিগুলো তুলে ধরে বললেন এই অপারেশনে আমরা যে নথিগুলো পেয়েছি তা দেখায় যে এই সিস্টেম কিভাবে চলে।
কোন কোম্পানিগুলো ফান্ডিং করে, কোন ব্যাংক টাকা ধোয় আর কোন নেটওয়ার্ক সুরক্ষা দিয়ে সহায়তা করে। এই অপারেশনের পরে গোটা ইউরোপে এক বিশাল কেলেঙ্কারি ফেটে পড়ে। নেদারল্যান্ডে মানব পাচার নিয়ে তদন্ত শুরু হয়, ফ্রান্স ও বেলজিয়ামে পদত্যাগের দাবি উঠতে থাকে। তবে ট্রাউরের আসল লক্ষ্য ছিল আরও বড়। আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে তিনি বললেন যে এই অপারেশন দিয়ে আমরা শুধু আমাদের সন্তানদেরকে রক্ষা করিনি, আমরা গোটা দুনিয়াকে দেখিয়েছি যে আফ্রিকার শোষণ কিভাবে হয়। তারা আমাদের সন্তানদের চুরি করে কারণ তারা আমাদের সম্পদও ছিনিয়ে নিতে চায়। এই শীর্ষ সম্মেলনের ফলাফল হলো আফ্রিকার শিশুদের নিরাপত্তা আইন চুক্তি, যেখানে 32টি দেশ স্বাক্ষরও করে। 3 মাস পর আমিনাতা স্বাভাবিক জীবনে ফিরে আসে। সে স্কুলে যায়, বন্ধুদের সঙ্গে খেলে, কিন্তু সে আর সাধারণ মেয়ে ছিল না, সে হয়ে উঠেছিল আফ্রিকার প্রতিরোধের প্রতীক। এক সাক্ষাৎকারে আমিনাতা বলেছিল যে মানুষ আমাকে উদ্ধার হওয়া মেয়ে বলে ডাকে, কিন্তু আমি শুধু উদ্ধার হইনি, আমি এখন সুরক্ষিত, কারণ আমার ভাই গোটা আফ্রিকাকে আমার পরিবার বানিয়ে দিয়েছে। এর 6 মাস পর নিখোঁজ শিশুদের খোঁজ ও মানব পাচার বন্ধ করার জন্য আমিনাতা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। 54টি আফ্রিকান দেশ এই ফাউন্ডেশনকে সমর্থন দেয়। আর 1 বছর পর ট্রাউরে জাতিসংঘে ভাষণও দেয়। সেখানে তিনি বলেন, আমরা এমন এক পৃথিবী করছি যেখানে যারা আমাদের সন্তানদের স্পর্শ করে তাদের জবাব দিতে হবে। আজ আমিনাতার বয়স 16 বছর। সে গণিত নিয়ে পড়ছে, MIT-তে যাওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু সে শুধু আশাবাদী নয়, সে আশার প্রতিনিধি। কারণ কখনো কখনো সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলোই সবচেয়ে উজ্জ্বল পরিবর্তনের জন্ম দেয়। শত্রুরা ইব্রাহিম ট্রাউরের যেটাকে সবচেয়ে বড় দুর্বলতা ভাবত, সেই জায়গাটা তাকে তার সবচেয়ে বড় শক্ত বানিয়ে দেয়। একজন আফ্রিকান ভাইয়ের নিজের বোনের রক্ষা করার দৃঢ় সংকল্প আর এই শক্তি গোটা মহাদেশকে বদলে দিয়েছিল। এটি ছিল না কেবল এক বোনকে রক্ষা করার ঘটনা, এটি ছিল এক মহাদেশের জেগে ওঠার কাহিনী। যখন এক ভাই নিজের বোনের জন্য লড়াই শুরু করে, তখন পুরো আফ্রিকা তাদের মেয়েদের জন্য আওয়াজও তুলতে লাগে। আর এটা প্রমাণ করে দেয় আফ্রিকা আর চুপ করে বসে থাকবে না। এখন থেকে যারা আফ্রিকার মেয়েদের ছোঁয়ার চেষ্টা করবে, তাদেরকে গোটা দুনিয়ার সামনে জবাব দিতে হবে। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর এমন খুব সুন্দর ভিডিও আরো দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।